আবু সাঈদের মৃত্যুর ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে যেই বক্তব্যটি ইতিমধ্যে দিয়েছেন আমরা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনেছি এবং কি আওয়ামী লীগের যেই ভেরিফাইড ফেসবুক পেজ সেখান থেকেও কিন্তু ওনার এই অডিও বার্তাটি প্রচার করা হয়েছে। সেখানে উনি উল্লেখ করেছেন যে আবু সাঈদ যে পুলিশের গুলিতে নিহত হয়েছে, পুলিশের গুলি করলে কিন্তু অবশ্যই রক্তপাত হতো সেখানে। এখানে কিন্তু এরকম কোনো চিত্র আমরা দেখিনি। আমরা শুধু দেখেছি সে হাত এভাবে বুক পেতে দাঁড়িয়েছিল, তখন সে হঠাৎ করে মাটিতে লুটে পড়ে যায়, কিন্তু কোথা থেকে গুলি করা হয়েছে এটি কিন্তু আমরা কেউ দেখিনি। এখন প্রশ্ন হচ্ছে তাকে সেখান থেকে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে, 4-5 জন লোক ধরে তাকে সরিয়ে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে, কোন জায়গায় নিয়ে গেছে এটা কিন্তু আমরা কেউ জানি না। তার মানে মাস্টার মাইন্ড যখন আপনার পরিচিতি করাতে যায় ডক্টর ইউনূস, তখন কিন্তু আবু সাঈদের যে অভিনয়টা সেই অভিনয়টা কিন্তু উনি নিজেও করেছেন, যে সে এভাবে দাঁড়িয়েছিল বুলেটের উপরে। তার মানে এই যে মাস্টার মাইন্ড এখানে বলা হচ্ছে, এই মাস্টার মাইন্ডের অন্তর্ভুক্ত কিন্তু ছিল আপনার আবু সাঈদ। ওই যে আপনার ভিডিও ফুটেজটা, এটি কিন্তু আপনার একটা ইমোশনাল বিষয়, মানুষের হৃদয়ের টাচ করে। একজন ভালো মানুষকে আপনি দোষী সাব্যস্ত করতে পারবেন শুধু এই ভিডিওটার মাধ্যমেই। মানে কি, যে ওনার আদেশে এই কাজটা করা হয়েছে। তখন বাংলার জনগণ ভাববে কি শেখ হাসিনা হয়তো এই ছেলেকে গুলি করে মারিয়েছে, কিন্তু এটার কিন্তু হদিসই পাওয়া যাচ্ছে না যে কোন রাইফেল থেকে যে গুলি করা হয়েছে। এটা আপনারা ইতিমধ্যে জানেন যে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন কথাটি বলেছিল, তারপর ওনাকে মন্ত্রণালয় থেকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। উনি কিন্তু বলেছেন যে আসলে যে গুলিগুলো করা হয়েছে এগুলো আসলে পুলিশের হাতে এই পিস্তল নাই, তাহলে এই পিস্তল প্রবেশ করলো কীভাবে এখানে। এগুলো যদি আমরা বিবেচনা করি তাহলে দেখা যায় কি, যে ওই যে উনি বলেছিল যে আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল সে, তার মানে সকল কিছুর মাস্টার মাইন্ড ছিল তারাই। এটা কিন্তু শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা না, এদেশের মানুষও কিন্তু ইতিমধ্যে বুঝতেছে। অনেক শহীদরা ফিরে আসার কারণে, এবং কি এমনও ব্যক্তি বের হয়েছে যে বলতেছে যে বাংলাদেশের অর্ধেক মানুষ জানে আমি মারা গেছি, আমি হচ্ছিলাম আন্দোলনের প্রধান টার্নিং পয়েন্ট, যে আমি এই আন্দোলনের প্রথম শহীদ, সে কিন্তু বক্তব্য দিচ্ছে। তার মানে আপনি ভাবতেই পারেন যে এই জাতিকে এতটা সূক্ষ্মভাবে আপনার করা হয়েছে, ব্ল্যাকমেল করা হয়েছে বা ইমোশনাল অ্যাটাক করা হয়েছে, যেটা কিনা আপনি কল্পনাও করতে পারবেন না। তাদের যেই মুখের ভাষ্য, তারা বলতেছে যে আমরা 2020 সাল থেকেই এই সরকারের পতন ঘটানোর জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ছদ্মবেশে আমরা অবস্থান নিয়েছি। তার মানে 2024 সালে এসে সেটি তারা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে, এবং কি এই অভ্যুত্থানের পিছনে যত পরিমাণ অর্থ ব্যয় হয়েছে এই অর্থ কিন্তু ডক্টর ইউনূস সাহেব কিন্তু আপনার ব্যয় করেছেন। ওনার যেই মাস্টার মাইন্ড বা ওনার যেই কথাবার্তা, সেই কথাবার্তা থেকে কিন্তু আমরা সেটি ধরে নিতে পারি। অপরাধীকে কিন্তু সরাসরি আপনার অপরাধী বলা যায় না, তার কিছু আচার আচরণে কিন্তু তাকে অপরাধী বলে সাব্যস্ত করা হয়। এখন আপনি যদি এই মাস্টার মাইন্ড নাই হয়ে থাকেন, এই পর্যন্ত যতগুলো মানুষ মারা গেল, আপনারা বলছেন যে 30 লক্ষ করে টাকা দিবেন তাদেরকে, কেন দিবেন সেই টাকাটা? তারা তো দেশের জন্য শহীদ হয়েছে, স্বৈরাচারের পতন ঘটাইছে। এখন বলতেছেন যে তাদেরকে, এই যোদ্ধাদেরকে তাদের পরিবার থেকে একজন করে আপনার চাকরি দিবেন, সেটা তো শেখ হাসিনার কথা ছিল। এই যে এই দেশকে যারা আপনার স্বাধীন করেছে তারাও তো একটা চাকরি তাদের পরিবার পাওয়ার কথা, তারাও তো আপনার কোটার অন্তর্ভুক্ত হওয়ার কথা। আপনাদেরকেও কোটা দিছে, তাদেরকেও তাদের জন্য কিছু রাখছে। উনি তো ওনার দাবি মেনেই নিয়েছিল, তারপরেও কেন এত বড় মাস্টার মাইন্ড করা হয়েছে? এটি ছিল পূর্ব পরিকল্পিত একটি প্ল্যান, যে ডক্টর ইউনূস বাংলাদেশে এসে সে একটি পদে আসন হবে, এবং কি ওই যে শেখ হাসিনা বলেছিল টুস করে আপনাকে পদ্মা সেতু থেকে ফেলে দিব, এটাও তার অন্তরে গাথা ছিল। সে চাইছিল, কারণ বন্ধুই কিন্তু শত্রু হয়, এটাই স্বাভাবিক। আজকে আমি একজনের বন্ধু ছিলাম, আরেকজন আমার সাথে সাথে সে আমার শত্রু হয়ে গেল, এটা অস্বাভাবিকের কিছু নয়। আমি মনে করি যে এই আন্দোলনের যে টার্নিং পয়েন্টটা, মূলত আবু সাঈদের যে অভিনয়টা সেটি কিন্তু বেশিরভাগ ফোকাস করা হয়েছে। আরও যে কত কত ছাত্র যিনি হতে হয়েছে তাদের বিষয়ে কিন্তু এতটা হাইলাইট বা কিন্তু প্রচার হয়নি। শুধু আবু সাঈদের এই দৃশ্যটাই কিন্তু সবাই ফুটিয়ে তুলেছে এইভাবে, যে সে বুক উঁচু করে দাঁড়িয়েছিল। তো যাই হোক, আমি মনে করি যে এই অভ্যুত্থানের পিছনে আমরা বাংলাদেশের যত জনগণ অংশগ্রহণ করেছি, এটা আমি মনে করব যে আমাদেরকে ইমোশন করে তারা তাদের সুযোগটা কাজে লাগিয়েছে। তাদের যে সুযোগ তারা যেটা পাচ্ছিল না সেটা তারা কাজে লাগিয়েছে, আমাদেরকে ইমোশন করে বা আমাদের ইমোশনের টাচ করে একজন সরকারের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে দেওয়া হয়েছে। এটাই হয়েছে সবচেয়ে বড় বিষয়। আমি মনে করি এর চেয়ে সত্যি আর কিছুই হতে পারে না। আর শেখ হাসিনা তো বলতেছি, এই যে শেখ হাসিনার বিরুদ্ধে এতগুলো হত্যা মামলা, এই মামলা সেই মামলা দেওয়া হচ্ছে, আমি মনে করি যে এই মামলা কিন্তু ভ্যালুই থাকবে না। এই মামলা কিন্তু ভ্যালু থাকবে না, হুকুমের আসামি দিচ্ছেন, এটাই তো হুকুমের আসামি। কি উনি ওনার কাছ থেকে এরকম কিন্তু কথা শুনছেন যে তোমরা ছাত্রদের উপরে গুলি চালাও? না। যদি তারা উপর থেকে নির্দেশ পেয়ে তারা এই আইন শৃঙ্খলার দায়িত্বে আছে, তাদের যদি কোনো বিষয় এরকম হয়ে থাকে তাদেরকেও আইনের আওতায় আনা হোক, এটা আমিও চাই, যদি তারা পরিকল্পিতভাবে এটা করে থাকে। কিন্তু এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বোঝা যাচ্ছে না যে আইন শৃঙ্খলা বাহিনী এই কাজগুলো ছাত্রদের সাথে করেছে, গুলি করেছে। এগুলো আপনি কীভাবে নেবেন? এটি নিতে হলে অবশ্যই আপনাকে সূক্ষ্ম মাথায় আপনাকে চিন্তা করতে হবে যে বাংলাদেশে আসলে কি হয়েছিল, এই আন্দোলনের নাম দিয়ে বাংলাদেশে কিভাবে অরাজকতা সৃষ্টি করা হয়েছে।
তারা এখন বিএনপিকে ওভারটেক করতেছে। বিএনপি 15 বছর তারা যে আন্দোলন করেছে আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সেটিকে তারা তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে। তার মানে তারাই রাজা, তারাই সব কিছু, বিএনপি আসলে কিছুই না। তারা এটাও বোঝাতে চাচ্ছে। তার মানে তারা মুষ্টিগত কয়েকজন মানুষ এই রাষ্ট্রের ক্ষমতায় আসার জন্য, তারা এই দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করার জন্য তারা মূলত এই সিন্ডিকেট করে ইতিমধ্যে তারা একটা ক্ষমতা পেয়ে বসেছে, যেটাকে বলা হয় আলাদিনের চেরাগ। এটি তারাই বলতেছে যে আমরা এখন যা ইচ্ছা তাই করতে পারবো, সেই সুযোগ আপনারা করে দিয়েছেন, এটা আলাদিনের চেরাগ। তার মানে উনি নিজে বলতেছে, এটা বুঝতে হবে উনি কেন বলতেছে এই কথাটা। আলাদিনের চেরাগ না হলে তো 700 কোটি টাকা মাপ পেয়ে যেত না। আলাদিনের চেরাগ না হলে তো 30 সাল পর্যন্ত ওনার কোনো কর দিতে হবে না সরকারকে। ওনার লাভ হয়েছে, যদি 2-4-10 হাজার কোটি টাকা খরচ হয়ে থাকে আন্দোলনে, সেটি উঠে যাবে, কোনো ব্যাপার না। বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা পাচার করার একটা সুযোগ হবে, কারণ উনি তো বাংলাদেশে না থাকলেও চলে। বাংলাদেশে তো ওনার কিছু নাই, এদেশে তো ওনার কোনো অবদান নাই, এটাও আমাদের বুঝতে হবে। তার মানে হেমিলনের বাসি ওলার পিছনে শুধু দৌড় দিয়ে না, দেশটাকে নিয়ে একটু চিন্তা করেন যে দেশটাকে আপনার কীভাবে ফুটবলের মতন খেলা হয়েছে, এটা একটু চিন্তা করেন। এটা চিন্তা করলে আপনি বুঝতে পারবেন। আমরা কখনো 71-এর বিরুদ্ধে যাব না, 71-ই আমাদের প্রকৃত স্বাধীনতা। আর 24-এর যে স্বাধীনতার নাম আমাদেরকে দেওয়া হচ্ছে, এটা আসলে নিহাত একটি সংঘাত ছিল এই বাংলাদেশে। এটাই বাস্তব, এটাই ছিল সত্য কথা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।